জুলাই সনদ বাস্তবায়নে সংসদকে কিভাবে বাধ্য করা হবে তার কোনো উপায় এখনও খুঁজে পায়নি জাতীয় ঐকমত্য কমিশন। অক্টোবরের মধ্যে এর সুরাহার কোনো আভাসও মিলছে না। তাহলে সমাধান নভেম্বরে? অবশেষে যুক্তরাজ্য ছাড়বেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সেটাও নভেম্বরের শেষের দিকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যা মামলার রায় দেওয়াও শুরু হবে নভেম্বরে। বাংলাদেশের অতীত রাজনীতির নানা মেরুকরণ হয়েছিল বিভিন্ন সালের নভেম্বর মাসে। এই যে 2025 সালের নভেম্বর মাস আসছে, সেই নভেম্বর মাসে কি হতে যাচ্ছে? দেশের অমীমাংসিত ইস্যুগুলোর সমাধান কি নভেম্বরে হয়ে যাবে, নাকি নতুন সংকট শুরু হবে নভেম্বর থেকে? আলোচনা করব আজকের পর্ব। দর্শক, স্বাগত জানাচ্ছি নিয়মিত আয়োজন এখন প্রকাশে। সঙ্গে আছি আমি বেলায়েত হোসেন। আজকের পর্বে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন। আমাদের সঙ্গে আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। আমাদের সঙ্গে যুক্ত হবেন কিছুক্ষণের মধ্যেই ওয়াশিংটনের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মির্জা গালিব। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। গালিব ভাই কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন, আমরা গালিব ভাইয়ের সঙ্গে আলোচনা করব। আমি শুরুতে একটু কামরুজ্জামান রতন ভাইয়ের কাছে আসতে চাই। কামরুজ্জামান রতন ভাই, গালিব ভাইয়ের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন। রতন ভাই, আপনার কাছে প্রথম যে প্রশ্নটি, আজকে একটি খবর চলে আসলো, মানে একটি তারিখ অবশেষে নির্ধারিত হলো। এতদিন ধরে নানা বাতাসে নানা ধরনের খবর মিলছিল যে তারেক রহমান কবে দেশে ফিরবেন। কিছুদিন আগেও বিএনপির একজন নেতা বলেছিলেন, শীর্ষ নেতা, তিনি নভেম্বরের মাঝামাঝি ফিরবেন, যদিও সে খবর শেষ পর্যন্ত সত্য হয়নি। আজকে বলা হচ্ছে তিনি 28 নভেম্বর উমরা করতে যাবেন, তারপর তিনি দেশে ফিরবেন। দেশে আসলে কবে ফিরবেন? আজকে যে নিউজটা, অন্যান্য সব আপনি যেই সূত্র ধরে কথাটা বললেন, আমি জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে এটা তো পার্টিকুলার, যদি আমি ডেটটা বলি এটা ভুল হতে পারে। তা আমি এই অনেয়ারে এসে আমি এরকম একটা জায়গায়, গুরুত্বপূর্ণ জায়গায় একটা এসে আমি একটা যদি মানে বালখিল্য কথা বলি, কথাটা ঠিক হবে না। তা আপনাদের এই ইনফরমেশন তখন ভুল হতে পারে। তবে এটা স্বাভাবিক, যেটা আমি জেনেছি দলের হিসেবে, সেটা হলো যে উনি নভেম্বরে, এন্ড অফ দ্য নভেম্বর উনি যাবেন, আল্লাহর ঘরে যাবেন, উমরা করতে যাবেন, এবং ওইখানে যাওয়ার পরে উনি আবার লন্ডনে ব্যাক করবেন। লন্ডনে ব্যাক করার থেকে দেশে আসবেন না? না, আমি যতটুকু শুনেছি উনি উমরা থেকে দেশে সরাসরি বাংলাদেশে আসবেন না, আবার উনি লন্ডনে যাবেন। দীর্ঘদিন ওখানে থেকেছেন, ওনার এখানে একটা সেট আপ আছে, কাজের একটা পরিধি ছিল, ওই কাজের পরিধির মধ্যে ওনার একটা, তো ওইখানে একটা পরিমণ্ডল, তো একটা সেট আপ ওনার করা ছিল। তো সব কিছু গুছিয়ে তারপর তার পরিবারের সাথে সবাইকে নিয়ে যেটা ডিসিশন নিয়ে, আমি যতটুকু আমি শুনেছি সেটা হলো ওইখান থেকে তারপর সরাসরি ইনশাল্লাহ বাংলাদেশে আসবেন। তো সত্য কথা, তারেক রহমান তো ইচ্ছে করে বাংলাদেশ থেকে উনি বিদেশে যায়নি, এটা আপনাদের মানে অনুধাবন করতে হবে। তৎকালীন সরকার তাকে যেতে বাধ্য করেছিল। এই অবস্থার পরে আমরা জানি পরবর্তী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তারেক রহমানের বক্তৃতাটা যেন অনলাইনে কখনো যেন না আসে, এটা আইন করে হাইকোর্ট থেকে ওনার যে বক্তৃতার, যে বাংলাদেশের মানুষ উনি কিভাবে বাংলাদেশকে চিন্তা করেছে। আপনি যেটা বলছিলেন যে নভেম্বরে তাহলে আর ওনার ফেরার সম্ভাবনা আমরা দেখছি না, উনি আপনার কথা অনুযায়ী। আমরা জানি যে জাতীয় সংসদ নির্বাচনের এখন পর্যন্ত যতটুকু জানি যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, তফসিল ঘোষণা করা হতে পারে ডিসেম্বরে। উনি কি ঠিক তফসিলের আগে ফিরবেন নাকি তফসিলের পরে ফিরবেন? আমি প্রথম বলেছি পার্টিকুলার ডেটগুলো আমার জানা নেই, কিন্তু আমি আপনাকে যে স্পেসিফিক্যালি যেটা বলছি সেটা আপনি একটু খেয়াল করে আপনি দেখবেন। তারেক রহমান এন্ড অফ দ্য নভেম্বর যাচ্ছেন, ওখান থেকে তারপর ইয়াতে আবার লন্ডনে ব্যাক করছেন, এবং ওইটা উইদিন দ্য শর্ট টাইমের মধ্যে কিন্তু আবার বাংলাদেশে উনি তো চলে আসবেন। মানে সবগুলো প্রস্তুতি কিন্তু আমার ওনার হাতে কিন্তু এখন চলে আসছে, কিন্তু শুধু দিন তারিখটা পার্টিকুলার কোনো ডেটে আমার মনে হয় সীমাবদ্ধ করা ঠিক হচ্ছে না। তাহলে হবে কি, এটা নিয়ে একটা ধূম্রজাল বা এটা নিয়ে এখন আর আতঙ্কিত হওয়ার কিছুই নেই। উনি আসছেন ইনশাল্লাহ দীর্ঘদিন পর বিদেশের মাটিতে, আর বাংলাদেশকে নিয়ে ওনার চিন্তা করার আর মানে সময়ও নেই, আর বাংলাদেশের মানুষকে আর সেই সুযোগটা উনি আর দিচ্ছে না। এই মাটিতে আসবেন, এই মাটিতে পাড়া দিয়ে বাংলাদেশে প্রত্যক্ষভাবে পথে প্রান্তে ঘুরে বাংলাদেশের প্রতিটা প্রান্তরে উনি তার পায়ের ছোঁয়া দিয়ে সংগঠন দেখবেন, এবং বাংলাদেশকে আগামী বিনির্মাণের জন্য তারেক রহমান যা যা করা দরকার ইনশাল্লাহ সমস্ত প্ল্যান করে, এবং বাস্তবে তার নেতা কর্মী এবং ভালোবাসার বাংলাদেশকে নিয়ে উনি মানুষের মধ্যেই থাকবেন, এবং মানুষের মধ্যে দিয়ে ইনশাল্লাহ উনি বাংলাদেশে রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করবেন। জি, আরিফুল ইসলাম আদিব, তারেক রহমানের দেশে ফেরার কথা নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকে সারাদিন তো মনে হলো যে উনি নভেম্বরের শেষের দিকে দেশে ফিরতে পারেন উমরা শেষ করে। কামরুজ্জামান রতন ভাই একটু আগে, তিনি বিএনপির কেন্দ্রীয় কার্যকরী কমিটির একজন নেতা, সুতরাং তিনি যেটা বলবেন আমাদেরকে সেই কথাই হয়তো বিশ্বাস করতে হবে। সেই জায়গা থেকে
এখনও কিন্তু নির্দিষ্ট করে বলা যাচ্ছে না যে তিনি ডিসেম্বরের তফসিলের আগে ফিরবেন নাকি পরে ফিরবেন। সামগ্রিকভাবে আপনার কাছে জানতে চাই, আপনারা রাজনীতিতে এসেছেন, রাজনীতি করছেন, নানা কারণেই বিএনপি জামাতের সঙ্গে এখন আপনাদেরকে মুখোমুখি হতে হচ্ছে। সে কারণে যদি প্রশ্ন করি যে তারেক রহমানের দেশে ফেরাকে আপনারা কীভাবে নিচ্ছেন, এটার মূল্যায়নটা কীভাবে করবেন? বাংলাদেশের রাজনীতিতে নতুন কি আভাস আসবে বা বার্তা আসবে? ধন্যবাদ আপনাকে এবং যারা দেখছেন আমাদেরকে, একই সাথে আমাদের সাথে সিনিয়র রাজনীতিবিদ উপস্থিত আছেন, তাকেও ধন্যবাদ জানাই। প্রথমত বিষয় হচ্ছে যে দেখেন, আমরা 5ই আগস্টের অভ্যুত্থান পরবর্তী সময় তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে আমাদের যে অনলাইন যে মিটিংটি হয়েছিল, সেখানেই আমাদের বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়েছিল যে আপনি তো এখন দেশে আসতে পারেন এবং আপনি আসেন, দ্রুতই দেশে আসেন, আমরা আশা করব আপনি দ্রুতই ফিরবেন। তো ফলশ্রুতিতে এই আহ্বানটা আমরা তাকে, এখন না, এটা 5ই আগস্টের দিনই আমাদের যে অনলাইন মিটিংটা ছিল সেখানে বলা হয়েছিল। ওনাকে নানাবিধ কারণে দেশের রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতিকে কেন্দ্র করে যেটা দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যান ছিল, যারা বাংলাদেশের মানুষের নেতা হয়ে বাংলাদেশের জন্য কাজ করবেন, আধিপত্যবাদ বিরোধীর কাজ করবেন, এটা প্ল্যান করে দলগুলোকে ধ্বংস করা হয়েছে এবং প্রত্যেকটা রাজনৈতিক লিডারশিপকে এখানে নানাভাবে হত্যা করা হয়েছে। আপনি জুডিশিয়াল কিলিং হয়েছে, বিএনপির চেয়ারপারসনকে হচ্ছে জেলে রাখা হয়েছে, তারেক রহমানকে দেশ থেকে বাধ্য করা হয়েছে, জামাত ইসলামের অনেক লিডারশিপকে মৃত্যুদণ্ড দিয়েছে এবং এর বাহিরে অন্য কোনো লিডারশিপ উঠতে দেয় না। অর্থাৎ পুরো বাংলাদেশকে যদি আপনার এরকম নেতৃত্বহীন রাখা যায়, তাহলে সেটা পার্টিকুলার আমরা দেখি আমাদের বাংলাদেশকে নিয়ে প্রতিবেশী রাষ্ট্র বা 1-2টা রাষ্ট্রের যাদের খুব চিন্তাভাবনা, তাদের এটাকে শাসন করতে সুবিধা হয়। আমার কাছে যেটা মনে হয় যে রাজনীতিতে আমরা অনেকগুলো উদাহরণ দেখি, যে নেলসন ম্যান্ডেলা, তিনি 27 বছর কারাবন্দী ছিলেন দক্ষিণ আফ্রিকার হিসেবে। আবার ইরানে বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের নেতাও বাহিরে ছিলেন। তো এখন তারেক রহমান এই যে দীর্ঘ সময় দেশের বাহিরে ছিলেন, 5ই আগস্ট পরবর্তী সময়টা তার বাহিরে থাকাটা বাংলাদেশের রাজনীতির জন্য বা তার দলের জন্য এটা পজিটিভ না নেগেটিভ, এটা এখনও আমার মনে হয় মূল্যায়নের জায়গাটা আসেনি। এটা বোঝা যাবে তার আসার পরবর্তী নির্বাচন, জাতীয় রাজনীতি, সেটার হিসেবে বোঝা যাবে। তবে আমার কাছে যেটি মনে হচ্ছে যে, যদিও এটা বিএনপির বিষয়, যদি তিনি 5ই আগস্টের পরবর্তী সময়ে যদি চলে আসতেন, অথবা তিনি যদি তার লাইফে মৃত্যুকে, ভয়কে মানে যদি জয় করার একটা চিন্তা করতেন, মানে তিনি দেশেই যদি থাকার, যেমন আমরা দেখেছি খালেদা জিয়া, তিনি বলছেন, না এটা ভয়ে বলিনি আমি, মানে এটা হচ্ছে যে ধরেন খালেদা জিয়া তো দেশেই ছিলেন এবং জেলে ছিলেন এবং ওনার কিন্তু একটা বক্তব্য আছে যে আমি মানে মারা যাই বা যেটাই করে আমি দেশেই থাকবো। এই রিস্ক যদি সাপোজ উনি নিতেন, বা এটা ভালো কি মন্দ হইতো সেটা তো, একে তো মেরে ফেলারও নানা ধরনের ষড়যন্ত্র ছিল, তাহলে দেশে 5ই আগস্ট পরবর্তীতে যেভাবে রাজবন্দীরা বেড়ে আসছে, এমন হতে পারে 5ই আগস্টের পরে মূল মানে রাজনীতির ডিরেক্টর বা আপনি সব কিছু বলা চলে যে একটা পুরো আলাদাও হইতে পারতো। তো এটা যদিও তাদের দলে, তো এই আমাদের ক্ষেত্রে আমরা ইতিবাচকভাবে দেখবো। আমরা চাবো যে কোনো রাজনীতি দেশে এসেই রাজনীতি করেন এবং বাংলাদেশের রাজনীতি যেন প্রতিহিংসামূলক ওই জায়গায় না যায় যে বিপক্ষ দলকে, বিরোধী দলের নেতাদেরকে মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে রাখা, তাকে দেশান্তরিত করা, নানাভাবে হেনস্থা করা, রাজনীতি করতে না দেওয়া। এটা তো আসলে বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন করতে হবে। এই পরিবর্তনটাই মূলত আমাদের চাওয়া। এটা এখনকার গণতান্ত্রিক আশা করি সব দলগুলোরই চাওয়া। জি, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডক্টর মির্জা গালিব, যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক। ডক্টর মির্জা গালিব, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আপনার কাছে যে প্রশ্নটা, আমরা যে আলোচনাটা করছিলাম যে আজকে সারাদিনই বাংলাদেশে একটি সংবাদ বেশ আলোচনা এসেছে যে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের যেই সংবাদটি, সেটি বলা হচ্ছে যে তারেক রহমান 28 তারিখে তিনি উমরায় যাবেন, 28 নভেম্বর তিনি উমরায় গেলে এরপরে তিনি দেশে ফেরার কথা রয়েছে। যদিও আমরা রতন ভাইয়ের মাধ্যমে জানতে পারলাম তিনি আবারও যুক্তরাজ্যে ফিরবেন, সেখান থেকে দেশে আসবেন। সব মিলিয়ে এই যে তারেক রহমানের দেশে আসার যে চূড়ান্ত সময়সূচিটা আসলে কাছাকাছি চলে আসলো, এই যে তার প্রত্যাবর্তনের যে বার্তাটি রয়েছে, এইটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন বাংলাদেশের রাজনীতির জন্য?
আহ, এটা ওনার দেশ, উনি এই দেশের মানুষ। আমাদের এখানে যে বড় দুইটা রাজনৈতিক দল ছিল, তার মধ্যে একটা রাজনৈতিক দলের উনি ভারপ্রাপ্ত প্রধান, আর একটা রাজনৈতিক দল তো এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেষ হয়ে গেছে, আমাদের রাজনীতিতে ইররেলেভেন্ট হয়ে গেছে। তো সেই দিক দিয়ে বাংলাদেশে আমরা যদি এখন পলিটিক্যাল ইনস্টিটিউশন চিন্তা করি এবং তার লিডারশিপ হিসেবে চিন্তা করি, তাহলে উনি উনি সেন্টার পয়েন্ট, উনি খুবই ভাইটাল একটা জায়গাতে আছেন, এবং ওনার চিন্তা, ওনার নেতৃত্ব, ওনার কন্ট্রিবিউশন এটা আগামী দিনে আমাদের রাজনীতি এবং দেশকে খুব হিউজলি ইম্প্যাক্ট করবে। তো সেই জায়গা থেকে উনি যত তাড়াতাড়ি দেশে আসবেন এবং সামনে থেকে নেতৃত্ব দিবেন, এটা দেশের জন্য ভালো এবং ওনার দলের জন্য ভালো। আমি আদিবের এই বক্তব্যের সাথে খুবই একমত, যে এই যে 15-16 বছরে আমরা যেই ফ্যাসিজমের মধ্য দিয়ে গেছি, এই ফ্যাসিজম এই দেশের সাধারণ মানুষদেরকে যেভাবে ইম্প্যাক্ট করছে, তারেক রহমানও কিন্তু এই ফ্যাসিজমের শিকার, তাই না? উনি 1/11-এর পরে দেশে থাকতে পারেন নাই, চলে গেছেন, দেশে ফিরতে পারেন নাই। রতন ভাই যেটা বললেন যে ওনার বক্তব্য সাধারণ মানুষের কাছে যায় নাই, কোর্টের রায়ের মধ্য দিয়ে সেটাকে আটকায় দেওয়া হয়েছে। তো এই অত্যাচার এবং নির্যাতন এবং অপারেশনের মধ্য দিয়ে এই দেশের কোটি কোটি মানুষ যেভাবে গেছে, সেই অত্যাচার এবং নির্যাতনের মধ্য দিয়ে উনি পার্সোনালি ভিকটিম হয়েছেন। তো সেই জায়গা থেকে ওনার প্রত্যাবর্তনটা কিন্তু আমাদের ফ্যাসিবাদের পতনের যে উদযাপন, তার একটা পার্ট। তো উনি যত তাড়াতাড়ি প্রত্যাবর্তন করবেন তত ভালো। তবে আমি এখানে কয়েকটা বিষয় একটু পয়েন্ট আউট করব দর্শকদের জন্য। সেটা হলো যে ওনার এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে সামনের দিকে চ্যালেঞ্জ কি? একটা চ্যালেঞ্জ হলো যে উনি লম্বা সময় রাজনীতিতে এফেক্টিভলি অনুপস্থিত। আর কি এফেক্টিভলি বলা ঠিক হবে না, একেবারে আমি এক্সপ্লিসিটলি অনুপস্থিত যদি বলি। ইমপ্লিসিটলি তো অলওয়েজ ছিলেন, উনি লন্ডনে বসে দল পরিচালনা করছেন, নেতৃত্ব দিচ্ছেন, প্ল্যানিং করছেন, কিন্তু মাঠে ময়দানে দাঁড়ায় যে রাজনীতি করা, সামনে থেকে যে নেতৃত্ব দেওয়া, সেখানে উনি অনুপস্থিত ছিলেন, এবং এটা একটা লম্বা সময়, তাই না? মোর দ্যান এ ডেকেড। তো সেইখান থেকে ফেরত এসে ওনার আবার নিজের রাজনীতিটা তৈরি করতে হবে, শুরু করতে হবে। মানুষ খুব মানে অধীর আগ্রহে ওনার দিকে তাকায় থাকবে, এবং দুইটা সময়ের মধ্যে একটা বড় পার্থক্য আছে। উনি যখন গেছেন তখন যে এই টাইম, আর উনি যখন ফিরবেন তখন যে টাইম, এই দুইটার মধ্যে একটা জেনারেশনাল পার্থক্য আছে, সোশ্যাল মিডিয়ার একটা পার্থক্য আছে। উনি যখন ফিরবেন তখন উনি এমন এক জনগোষ্ঠীর সাথে ফিরবেন যাদের সবার হাতে একটা করে ফোন আছে এবং সবার হাতে একটা করে আপনার ক্যামেরা আছে। সো এভরিবডি উইল বি লুকিং অ্যাট হিম। তো এইটা একটা, এই নতুন জেনারেশন, নতুন সময়টাকে উনি কীভাবে ডিল করবেন, দ্যাটস পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হলো ওনার পার্টি। আমরা যদি বিএনপিকে দেখি, তাহলে বিএনপি প্রচণ্ড অগোছালো অবস্থায় আছে। রতন ভাই হয়তো আমার সাথে অ্যাগ্রি করবেন না, কিন্তু আমি যদি আমার জায়গা থেকে দেখার চেষ্টা করি, এবং আমি বিশ্বাস করি আরও অনেকেই তার জায়গা থেকে এটা ফিল করেন, যে এই ফ্যাসিস্ট সময়ে তো বিএনপি স্বাভাবিকভাবে তার সাংগঠনিক কার্যক্রম করতে পারে নাই, তার দলের কাউন্সিল করতে পারে নাই, তার লিডারশিপকে উঠায় আনতে পারে নাই, অত্যাচার নির্যাতনের মধ্য দিয়ে তাদেরকে যাইতে হয়েছে। আবার 5ই আগস্টের পরে হঠাৎ করে যখন আওয়ামী লীগ নাই, এই শূন্যতায় বহু বহু নতুন মানুষ এখন বিএনপি করা শুরু করছে। তাদের মধ্যে ভালো মানুষ যেরকম আছে, আবার খারাপ মানুষ আছে, চোর, বাটপার, বদমাইশ, গুন্ডা, সন্ত্রাসী তারাও আছে, চাঁদাবাজ তারাও আছে। তো এই যে নতুন একটা সিচুয়েশনের মুখে দাঁড়াইয়া একটা দুর্বল দল, এই দলকে উনি কিভাবে রিঅর্গানাইজ করেন, আমি মনে করি এটার উপর বাংলাদেশের ভবিষ্যৎ অনেকখানি নির্ধারণ হবে। তো বিএনপিকে অ্যাজ এ পার্টি, কিন্তু গালিব ভাই, ফেব্রুয়ারিতে যদি ভোট হয়, উনি যদি ডিসেম্বরে ফিরেন, এই সময়ের মধ্যে কি আসলে এই রিঅর্গানাইজেশনটা কি সম্ভব আসলে এই অল্প সময়ের মধ্যে? এটা চ্যালেঞ্জ হয়ে যাবে না? ভেরি গুড পয়েন্ট, যে উনি যত দেরি করে ফিরবেন তত ওনার দল রিকনস্ট্রাকশনের কোশ্চেনকে অ্যাড্রেস করাটা কঠিন হবে, এবং উনি দেরি করে ফেরাটা এই কারণে আমি নেগেটিভলি দেখার চেষ্টা করতেছি। তার কারণ হলো তাহলে একটা অপ্রস্তুত দল নিয়ে ওনার নির্বাচনে যাইতে হবে। সো দ্যাটস মাই সেকেন্ড পয়েন্ট। এবং থার্ড পয়েন্ট হলো যে জুলাইয়ের এই যে সনদ, ঐক্যমত্য কমিশনের যে আলাপ আলোচনা, যেখানে আমরা সংস্কার নিয়ে আলোচনা করেছি, সেই আলোচনায় বারবার এটা উঠে আসছে যে অনেকগুলো আপনার পরিবর্তনের প্রপোজালে বিএনপি হচ্ছে নোট অফ ডিসেন্ট দিতেছে, তারা এটার সাথে একমত হইতেছে না। আপনাদের ভালো জানার কথা, যারা আপনারা এটা কাভার করছেন, যে ধরেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী 2 বারের বেশি থাকতে পারবে না, এটা তো প্রথমে বিএনপি রাজি হয় নাই, তারপর আবার ফেরত এসে রাজি হয়েছে। উচ্চকক্ষে পিআরের ব্যাপারে এখনও বিএনপি রাজি হয় নাই। রাষ্ট্রপতি আপনার প্রধানমন্ত্রীর পরামর্শবাদে কিছু নিয়োগ দিতে পারবেন, সেখানে এখনও ওনারা রাজি হন নাই। তো অনেকগুলো জায়গায় ওনাদের নোট অফ ডিসেন্ট আছে। তো এই যে জুলাই সনদ এবং পরিবর্তনের আকাঙ্ক্ষাকে বিএনপি অ্যাজ এ পার্টি খুব ভালোভাবে অ্যাড্রেস করতে পারতেছে না। আমি দেখতে খুব ইন্টারেস্টেড যে তারেক রহমান ফেরার পরে এটা কি পরিবর্তন হয় নাকি বিএনপি একই জায়গায় থাকে। তো এই 3টা জায়গায় আমি ক্রিটিক্যাল মূল্যায়ন করব, যে উনি অনেক দিন পরে রাজনীতিতে আসতেছেন, তো নতুন করে ওনার নিজেকে রিব্র্যান্ডিংয়ের প্রশ্ন আছে।
ওনার পার্টিকে রিঅর্গানাইজেশনের প্রশ্ন আছে, এবং জুলাইয়ের যে জেনারেশন, এই জেনারেশনের সাথে ওনার পার্টির একটা এফেক্টিভ রিলেশনশিপ তৈরির প্রশ্ন আছে। তো এই তিনটা জায়গায় ওনার ক্রিটিক্যাল পারফরমেন্স আমি মনে করি যে আমাদের সামনে এভালুয়েট করতে হবে। বাট অফকোর্স উই ওয়েলকাম হিম ব্যাক, এবং ওনার দেশে আসা উচিত। যেই ফ্যাসিবাদের মধ্য দিয়ে এই দেশ এবং জাতি গেছে, উনি ব্যক্তিগতভাবে তার ভিকটিম, ওনার মা ভিকটিম, ওনার দল ভিকটিম। কাজে ওনার প্রত্যাবর্তন ফ্যাসিবাদের বিপক্ষে বাংলাদেশের একটা বিজয় হিসাবে দেখা হবে বলে আমি মনে করি। জি, আমি একটি প্রশ্ন করতে চাই। এই প্রশ্নটার উত্তর নিয়ে আমি বিরতিতে যাব। কামরুজ্জামান রতন ভাই, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো শঙ্কা আছে কিনা, সাংগঠনিক শৃঙ্খলা বিশৃঙ্খলা নিয়ে, এগুলো নিয়ে আমি বিরতির পরে কথা বলবো। এই পর্বে একটু জানতে চাই যে দেশে ফেরা নিয়ে নিরাপত্তার কোনো শঙ্কা আছে কিনা। আধিপত্যবাদীদের যে একটা হিংস্র থাবা, প্লাস এখানে কিন্তু অনেকগুলো যারা এই জাতীয়তাবাদের যে উনি কিন্তু এখন বাংলাদেশের কন্টেস্টে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার পরে আমাদের শুধু দল নয়, আপনি দেখেন এই জাতীয়তাবাদের সংগ্রামের যে মেইন স্ট্রিমে আমাদের লিডারশিপটা কে। হ্যাঁ, আমরা অপরাপর এই যে আদিব ভাই বা মির্জা গালিব ভাই, ওনারা তো নিশ্চয়ই, গালিব ভাইয়ের প্রশ্নে আমি কথা একটা বলতেই হবে, ওনারা আজকে তারেক রহমানের এই ফিরে আসাটাকে যেভাবে পজিটিভলি ওনারা ওয়েলকাম জানিয়েছে, এটা আমি ব্যক্তিগতভাবে ওনাদের কাছে আমি কৃতজ্ঞ। বাট গালিব ভাই যে সংখ্যাগুলোর কথা বলছে, আমি জেনে বলছি, তারেক রহমান 10,000 মাইল দূরে, উনি যেভাবে, আপনারা এটা আমরা একেবারে হারে হারে আমরা এটা অনুভব করি, আমরা টের পাচ্ছি এইভাবে যে হাসিনার একটা ব্যর্থতা, সেটা হলো বিএনপিকে কখনই কোনো প্রলোভনে বা কোনো সার্কামস্টেন্সে কাউকে প্রলোভন দিয়ে ওইরকম কাউকে নিতে পারেনি। এটা এই যে সফলতাটা, এটা যদি তারেক রহমানকে দিতে আমরা কার্পণ্য করি, তাহলে টোটাল তারেক রহমান এবং বিএনপিকেই মূল্যায়ন করতে সবার একটু, আমি বুঝতেছি ওই মূল্যায়নটা সঠিকভাবে তারেক রহমানের উপর সুবিচারটা করা হচ্ছে। নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা আছে না, নিরাপত্তার ব্যাপারটা আমি এখন বলছি, অ্যাকচুয়ালি নিরাপত্তার ব্যাপারটা এটা একটা বড় ধরনের কনসার্ন, অনেকে অনেকভাবে ওনাকে এটা বুঝায় বা এটা থাকতেই পারে। সেই ব্যাপারটা আমি মনে করি আলোচনার ক্ষেত্রে আলোচনা করে এটাকে আমি আরও শঙ্কাযুক্ত বা শঙ্কামুক্ত আমি এটা করতে পারবো না। কিন্তু আমি এতটুকু বলতেছি, হেফাজতকারী তো আল্লাহ তাআলা, আর রাজনীতি যখন বাংলাদেশের মানুষের জন্য করেন, এই শঙ্কা নিয়ে এই ভবিষ্যতের রাজনীতিবিদ বা স্বপ্নদ্রষ্টা হওয়া যায় না। আমি আপনাকে আবারও বলছি, তারেক রহমান বীরের বেশিই না, তারেক রহমান জিয়াউর রহমানের সন্তান এবং খালেদা জিয়ার সন্তান। এই দেশকে ভালোবেসে, শঙ্কা থাকলেও, শঙ্কা যদি থাকো, তারেক রহমান ওগুলোকে জয় করার জন্য না, ওইটা জেনে শুনে বুঝে মানুষের ভালোবাসা সিক্ত হয়ে এবং মানুষের দুঃসাহসের পাখায় না, নেতা কর্মীদের ভালোবাসা ইনশাল্লাহ বাংলাদেশে আসবে। সেখানে শঙ্কাকে আমরা কখনোই আমরা শঙ্কা মনে করবো না। আরো কথা বলবো, তবে একটি বিরতির সময় হয়ে গেছে, নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর ফিরে এসে আমরা আবার যুক্ত হবো আমাদের অতিথিদের সাথে। স্বাগত আরেকবার, দেখছেন এখন প্রকাশ। আমরা কথা বলছিলাম নভেম্বরের রাজনীতি নিয়ে, নভেম্বরে কি হতে যাচ্ছে বাংলাদেশে। আমি ছিলাম কামরুজ্জামান রতন ভাইয়ের কাছে। রতন ভাই, একটি প্রশ্ন করতে চাই, আমি আদিব ভাইয়ের কাছে আসবো আবার। সেটি হচ্ছে যে এই যে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যখন আলোচনা হচ্ছে, গালিব ভাই একটু করে বললেন, আরিফুল ইসলাম আদিবও বললেন যে আসলে বিএনপি তৃণমূলে যে নানান ধরনের কথা শোনা যায়, নানান ধরনের বিশৃঙ্খলার কথা শোনা যায়, তারেক রহমান দেশে ফিরলে কি এটার লাগাম টেনে ধরা যাবে নাকি আগের মতোই থেকে যাবে? আমি আপনাদের এই অনেয়ারে বসে আমি ইনশাল্লাহ আমি এতটুকু আমি আশ্বস্ত করে বলতে চাই, তারেক রহমান আসার পরে আপনি 1 মাসের মধ্যে না, 15 দিনের মধ্যে বাংলাদেশের যারা নেতাকর্মী আমরা যদি মনে করি দলের নিয়মের বাইরে এবং ওনার নীতির বাইরে গিয়ে কেউ কাজ করবে, তাদের জন্য সতর্ক বার্তা নিয়ে বাংলাদেশে আসবেন। এবং যতটুকু আমরা বিশৃঙ্খলা যা আমরা দেখছি, যেটা অপকর্মের জন্য আমরা দল এবং উনি এটার জন্য চিন্তিত, যারা দল ভালোবাসে এবং যারা দল করতে চায় তাদের জন্য সতর্কবার্তা, এবং ভালো মানুষদের জন্য আগামী দিনের পথ চলাটা বিএনপি করার ক্ষেত্রে সেটা খুবই সহজ হবে। জি, ভালো লোকদের জন্য আগামী দিনের বিএনপি। জি, আরিফুল ইসলাম আদিবের কাছে একটু যাই। আমরা নভেম্বর নিয়ে আলোচনা করছি, কি ঘটতে যাচ্ছে আসলে নভেম্বরে। আপনার কি মনে হয় এনসিপি যে কারণে জুলাই সনদে স্বাক্ষর করে নাই, সেগুলা কি নভেম্বরের মধ্যে শুরু হয়ে যাবে, নাকি নভেম্বরের সংকট আরও দীর্ঘায়িত হবে? এটি আসলে নৈতিকতার প্রশ্ন। এখানে যে বিষয়টি এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করেনি কেন, সে বিষয়গুলো নিয়ে আমরা বারবার সংবাদ সম্মেলন করেছি এবং বলেছিলাম যে হ্যাঁ, সনদের যে আইনি ভিত্তির বিষয় এবং এই স্বাক্ষর অনুষ্ঠান জাস্ট একটা আনুষ্ঠানিকতা। রাজনীতিতে নানা ধরনের আনুষ্ঠানিকতা করে থাকে জনগণকে দেখানোর জন্য কিংবা হচ্ছে পারফরমেন্স দেখানোর জন্য, সফলতার জন্য। যে তো ফলশ্রুতিতে এখানে যে বিষয়টি হয়েছে যে দেখেন, কিন্তু এখানে একটা খুব ইন্টারেস্টিং বিষয় বলতে হবে। এনসিপি যেদিন জুলাই সনদে স্বাক্ষর করেনি, ওই দিন আমাদের যখন আমাদের এই বক্তব্যটা ছিল, আমরা দেখলাম ঠিক তার
পরের দিন বা তার 1-2 দিনের ভিতরেই বেশ কিছু মিডিয়া নিউজ ছাড়লো যে বিএনপির সাথে আসন সমঝোতা হচ্ছে, এবং এইটার পাশাপাশি এই নিউজ এবং এই ন্যারেটিভের সাথে মানে একসাথে বিএনপি এবং জামাত দুটো দলেরই পরোক্ষ এক ধরনের সমর্থন ছিল। এটা কেন ছিল? যে এনসিপির যে নৈতিক জায়গা থেকে স্বাক্ষর করেনি, তার রাজনৈতিক অবস্থান জায়গা থেকে সেই মোরালকে একটু ডাউন করা, যে না তারা আসলে তাদের নৈতিক অবস্থান জায়গা থেকে স্বাক্ষর করেনি, বরঞ্চ তারা স্বাক্ষর না করে অন্য দলগুলোর সাথে একটা আসন সমঝোতা করতেছে কিংবা হচ্ছে একটা রাজনৈতিক নেগোশিয়েট করতেছে। ফলে এইটা হচ্ছে একটা জুলাই সনদে এই জিনিসটা ঘটেছে। এনসিপির লিয়াজু, আমি এনসিপির প্রধান, আসলে কি আসন সমঝোতা নিয়ে কোনো আলোচনাই হচ্ছে না? এনসিপির আমি রাজনৈতিক লিয়াজু কমিটির প্রধান, সেই হিসাবে অধিকাংশ রাজনৈতিক দলগুলোর সাথে আমারই সরাসরি আলোচনা হয়ে থাকে, এবং শুধু এখন লিয়াজু না, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যখন লিয়াজু কমিটিরও আমি সদস্য ছিলাম, তখন ওই যে আমি যেটা বললাম যে 5ই আগস্টে যে ভারপ্রাপ্ত চেয়ারপারসন তার লগেও ওই মিটিংয়ে আমি ছিলাম। আমাদের এই গত 1 সপ্তাহ 15 দিনে কোনো দলের সাথে আমাদের কোনো সিটের বিষয় আমি বলি, 1 সপ্তাহ 15 দিন আমাদের না 15 দিন না, আমাদের সিট বিষয়ে কোনো আলোচনাই হয়নি। আমাদের প্রাইম যে কনসার্নটা ছিল, আমরা যেটা বলেছিলাম যে জুলাই সনদের আইনি ভিত্তি, বিশেষ কক্ষে আমরা বারবার বলেছিলাম মৌলিক সংস্কার ভিত্তিতে জুলাই সনদ হতে হবে। সেখানে আমরা এখন পর্যন্ত দেখছি মৌলিক সংস্কার যে 3-4টি পয়েন্ট আছে, বিশেষ করে উচ্চকক্ষে পিআর, এবং একই সাথে আপনার হচ্ছে প্রধানমন্ত্রী থাকাকালীন দলীয় প্রধান থাকতে পারা, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান নিয়োগের ক্ষেত্রে, সেইগুলাতে কিন্তু এখনও বিএনপি নোট অফ ডিসেন্ট রয়ে গেছে। ফলশ্রুতিতে এই মৌলিক প্রশ্নগুলোতে কিন্তু অবস্থান আমাদের শুধু এখন না, আমরা পার্টি করার প্রথম থেকে এবং ঐক্যমত কমিশনের মিটিংয়ের প্রথম থেকে আমরা এই অবস্থানগুলো স্পষ্ট করে আসছি, এবং এই জায়গাটি আমরা রিজিট আছি। বরঞ্চ বিদ্যমান রাজনৈতিক দলগুলো তারা এক এক সময় অবস্থান তারা পরিবর্তন করেছে, এবং এই পরিবর্তন করাটাকে তারা বলে পুরনো রাজনৈতিক অভিজ্ঞতা, এবং অভিজ্ঞতাকে তারা খুব গ্লোরিফাই করে। তারা বলেন যে রাজনীতিতে নেগোশিয়েট করতে হয়, কম্প্রোমাইজ করতে হয়, এবং তাদের এই অভিজ্ঞতাটাকে তারা এক ধরনের আরেকটা টার্মও ইউজ করেন যে রাজনীতির শেষ কথা বলে নাই। আমাদের কাছে মনে হয় এই টার্মগুলো আসলে জনগণকে এক ধরনের প্রতারণা করা হয় এবং ধোকায় ফেলা হয়। জুলাই সনদে স্বাক্ষর না করে আমরা স্বাক্ষরটা আমরা স্পষ্ট করেছি, আমাদের যে 3টি দাবি সেটি বলেছি যে নোট অফ ডিসেন্ট বিষয় স্পষ্ট থাকতে হবে, এবং জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখাটা কি হবে। আপনি দেখেছেন আজকেও যে নিউজ হয়েছে, সেখানে আলী রিয়াজ বলেছেন যে পরবর্তী সংসদে কি প্রক্রিয়া বাস্তবায়ন হবে সেটি কিন্তু এখনও আসলে স্পষ্ট করতে পারে না। তাহলে এই যে জুলাই সনদটা বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোর কমিটমেন্ট ঘাটতি, সে কী প্রক্রিয়া বাস্তবায়ন হবে সেটাও সে সম্পূর্ণরূপে জানতে চাওয়া কিংবা হচ্ছে বাস্তবায়ন করার ক্ষেত্রে কিছুটা অনীহা দেখাচ্ছে। আমি যে প্রশ্নটি আপনাকে করেছিলাম যে সংকট কি তাহলে নভেম্বরে দীর্ঘায়িত হবে কিনা, আর নির্বাচন এটি আসলে অবস্থানের উপরে নির্বাচন তো এইটার সাথে নির্বাচনের দীর্ঘায়িতের সম্পর্ক। আমি একটু ডক্টর মির্জা গালিবের কাছে আবার একটু আসি। ডক্টর মির্জা গালিব, আজকে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন এখন রাস্তার আন্দোলন নয়, জনগণের কাছে আমাদেরকে যেতে হবে, কিন্তু জামাত এখনো রাস্তায়ও আছে, আবার জনগণের কাছেও যাচ্ছে। জুলাই সনদ স্বাক্ষর জামাত করে ফেলেছে এরই মধ্যে, এই সেখানে নিম্নকক্ষে পিআর ছাড়াই জামাত স্বাক্ষর করেছে, যে নিম্নকক্ষে পিআর ছিল না, কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি জামাত পিআরের ইস্যুতে যে 5 দফার দাবি জামাতের, সেই 5 দফার দাবিতে জামাত আন্দোলন করছে। পিআর ছাড়া স্বাক্ষর করে ফেলার পর জামাতের আবার পিআর নিয়ে রাজপথে আন্দোলন করা, এটাকে কি কোনোভাবে আপনি যৌক্তিক মনে করেন? আমি এই পয়েন্টে যাওয়ার আগে একটু আমাকে সময় দেন, আমি আর দুইটা জিনিস একটু অ্যাড্রেস করি। একটা হলো রতন ভাই খুব সুন্দর করে একটা কথা বলছেন যে তারেক রহমান দেশে আসার পরে মাসখানেকের মধ্যে পরিবর্তনটা আমরা দেখব এবং ভালো লোকেরা বিএনপি করতে পারবে। আমি ওনাকে অত্যন্ত ধন্যবাদ জানাই এই আশাবাদ ব্যক্ত করার জন্য, কারণ পলিটিক্যাল ইনস্টিটিউশনের পরিবর্তন বাদে আপনার রাজনীতির পরিবর্তন হবে না, এবং পলিটিক্যাল ইনস্টিটিউশন মানে রাজনৈতিক দলগুলো। তো সেই জায়গা থেকে আমাদের বড় রাজনৈতিক দলগুলো যারা আছে তাদের মধ্যে একটা কোয়ালিটি পরিবর্তন আমরা দেখতে চাই। তবে এখানে আমি একটা জিনিস শুধু অ্যাড করব যে এইটা যদি শুধু আশাবাদ থাকে, এটা মনে হবে, আপনি যদি আশাবাদ ব্যক্ত করেন তাহলে মনে হবে যে এটা ম্যাজিকের মতো ঘটবে, কিন্তু আসলে কোনো কিছু তো ম্যাজিকের মতো ঘটে না। আপনাকে একটা কর্মপদ্ধতি নিতে হবে যে আমি এই জিনিসটা হচ্ছে আমার এন্ড গোল, এবং এটা বাস্তবায়নের জন্য আমি এই 1, 2, 3, 4, 5 এই 5টা কাজ আমি করব। তো আমি জাস্ট সবিনয়ে ওনাদের অনুরোধ করব যে ওনাদের পার্টির মধ্যে যখন আলাপ আলোচনা হবে এই এন্ড গোল হিসাবে এটাকে আমি পার্সোনালি খুবই অ্যাপ্রিসিয়েট করলাম,
এবং ওনারা এটা কিভাবে অ্যাচিভ করবেন তার একটা কর্মপদ্ধতি যদি ওনারা জাতির সামনে উপস্থাপন করেন যে আমরা এই 5, 6, 7, 8টা কাজ করব যার ফলশ্রুতিতে আমাদের পার্টির মধ্যে এই পরিবর্তনটা হবে, এবং এইটা যদি ওনারা আমাদেরকে বলতে পারেন তাহলে আমরা আশ্বস্ত হব, আমরা দেখার চেষ্টা করব। আমি নাগরিক হিসেবে বলতেছি, রাজনৈতিক আইডেন্টিটির জায়গা থেকে না, যে আমরা আশ্বস্ত হব, আমরা দেখার চেষ্টা করব যে ওনাদের টপ লিডারশিপ এটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতেছেন কিনা এবং তারা আউটপুট রিফ্লেক্ট হইতেছে কিনা বিভিন্ন কাজে কর্মে। এবং আমি মনে করি ওনারা যদি এটা করতে পারেন না যে পার্টি, এটা শুধু ওনাদের পার্টির জন্যই অসাধারণ কাজ হবে না, এটা পুরো বাংলাদেশের জন্য একটা অসাধারণ কাজ হবে। আমরা এর আগে এটা দেখছি জিয়াউর রহমানের সময়। জিয়াউর রহমান যখন প্রথম ক্ষমতায় আসছেন, উনি বিভিন্ন জায়গা থেকে প্রফেশনালি সাউন্ড লোকদেরকে পিক করছেন রাজনীতিতে, যাদের রাজনীতিতে আসার কথা ছিল না, এবং দ্যাট ইনিশিয়াল গ্রুপ অফ পিপল তারা বাংলাদেশের রাজনীতির কিন্তু একটা লম্বা সময় হচ্ছে আপনার সার্ভিস দিচ্ছে। আপনি যদি সাইফুর রহমানকে চিন্তা করেন, যিনি অর্থমন্ত্রী ছিলেন, বাংলাদেশে আজকের অর্থনীতি যে জায়গায় আসছে সেখানে ওনার 90-এর পরে যে ডেমোক্রেটিক পিরিয়ডে গেছে সেখানে ওনার ফান্ডামেন্টাল কন্ট্রিবিউশন ছিল। তো এইভাবে আপনি বিএনপির মধ্যে একটা আর্লি গ্রুপ অফ পিপল পাবেন, দে আর ভেরি কোয়ালিফাইড, অনেস্ট, যে লোকেরা এই দেশের রাজনীতিতে কন্ট্রিবিউট করছে। আজকে বিএনপি আর একটা ক্রিটিক্যাল টাইমে আছে, তো আমি ডেফিনেটলি এই লে আউটটা দেখতে চাইবো, যে আপনি শুধু মানে উইশফুল কথা বলবেন না যে ওকে এটা হয়ে যাবে, রাদার দ্যান আপনি আমাদেরকে স্টেপগুলো বলবেন। তো এটা আমি ভবিষ্যতের জন্য আশা করব। সেকেন্ড পয়েন্টে আমি যাই, জুলাই সনদে। এখানে দেখেন, একটা হচ্ছে এনসিপিটা সাইন করে নাই, জামাত এবং বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল এটা সিগনেচার করছে। দ্যাটস ওকে, আপনি সিগনেচারের আগে পরে আলাপ আলোচনা করতে পারেন, দ্বিমত হইতে পারেন, কিন্তু পয়েন্টটা কি? পয়েন্ট হলো যে জুলাই সনদ যেই জায়গায় এসে দাঁড়াইছে এখন আলাপ আলোচনার মধ্য দিয়ে, এটা আমরা কিভাবে বাস্তবায়ন করব, এই বাস্তবায়ন প্রক্রিয়াটা কি হবে। আমার বোধ হয় যে এইটা এখন পর্যন্ত আনডিফাইন্ড আছে, এবং এই বাস্তবায়ন প্রক্রিয়াটাকে যদি আমরা এনশিওর করতে না পারি তাহলে টোটাল আলাপ আলোচনার মানেটা অনেকখানি কমে যাবে। আমি এই কথা বলবো না যে একেবারে কোনো মানে নাই, কিন্তু এই মানেটা অনেকখানি কমে যাবে। আমাদের একটা এফেক্টিভ আউটপুটে যাইতে হইলে আমাদের এই বাস্তবায়নের পদ্ধতির জায়গায় যাইতে হবে। তো এখানে আমি যদি জামাত ইসলাম নিয়ে যে স্পেসিফিক কোশ্চেন করছেন, সেটা হলো যে জামাত তো মোটামুটি যে বড় বড় পরিবর্তনগুলোর কথা আদিব খুব স্পষ্টভাবে বলল, যে ফান্ডামেন্টাল কোর যদি আমরা বলি, সেখানে আমরা বিএনপিকে দেখছি যে অনেকগুলো জায়গায় তারা একমত পোষণ করেন নাই, তারা দ্বিমত পোষণ করছেন। কিন্তু জামাত, আমি যতটুকু কমিশনের লাস্ট সনদটা পড়ছি, যে বড় কোনো পয়েন্টে জামাতের কোনো দ্বিমত নাই। জামাত এখানে অত্যন্ত প্রোগ্রেসিভ ভূমিকা পালন করছে। যেই জায়গাটাতে জামাত ইসলাম প্রবলেম তৈরি করতেছে সেটা হলো যে তারা এর সাথে একটা অ্যাডিশনাল দাবি আনছে। এই দাবিটা হলো তারা নিম্নকক্ষে পিআরের দাবি আনছে। যেমন ধরেন এনসিপিরও একটা অ্যাডিশনাল দাবি আছে, তারা হচ্ছে আপনার গণপরিষদ চায়, যে পরবর্তী যেই সংসদ হবে সেটা নতুন করে কনস্টিটিউশন লিখবে, কিন্তু এটা জুলাই সনদের মধ্যে আসে নাই। তো এইখানে যেই জিনিসটা আপনি জুলাই সনদের সাথে মধ্যে আসে নাই, কিন্তু আপনার ওন পলিটিক্যাল এজেন্ডা, এটা আপনি রাজনীতিতে নিয়ে যাবেন, এটাকে এখন দাবি বানাইয়া একটা প্রেশার তৈরি করা, জুলাই সনদের সামনের বাস্তবায়ন প্রক্রিয়াকে হল্ট করা, এটা ভালো পলিটিক্যাল প্রসেস না। তো আমার জায়গা থেকে আমি এই কারণে মনে করি নিম্নকক্ষে পিআরের দাবি জামাতের পলিটিক্যালি তারা ডিল করলে করুক, কিন্তু জুলাই সনদের মধ্যে আনা উচিত না, এবং জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতির মধ্যে এটা এনে একটা কমপ্লেক্সিটি তৈরি করাটা খুব ভালো স্ট্র্যাটেজি বলে আমি মনে করি না। জি, আমি একটু কামরুজ্জামান রতন ভাইয়ের কাছে আসি। রতন ভাই, আমাকে একটু গালিবের কিছু প্রশ্ন উত্তর না দিলে দর্শকরা একটু, আমি যেহেতু জাতীয় দলকে অন করি, তো ওনার উইশফুল থিঙ্কিংয়ের মধ্যে বিএনপিকে নিয়ে উনি অনেক শঙ্কা প্রকাশ করেছেন। আচ্ছা, আমি বিএনপি করি, আমার যদি কোনো গলতি কিছু থেকে থাকে আমাকে কি রেকটিফাই হতে হবে? সংশোধিত হওয়ার জন্য তো আমাকে কোনো পদ্ধতির মধ্যে দিয়ে আমাকে এগোতে হবে। আপনি শুধু একটু চিন্তা করেন, দেখেন তো, আমরা সবাই সংসার করি, সংসার যদি কর্তা ব্যক্তিরা বাসায় না থাকে, যতই আমার ওবিডেন্ট আমার এই ছেলের সন্তানরা, তাকে অগোছলো একটা, দেখেন যে নিয়মের মধ্যে দিয়ে আমরা চলাতে চাই, একটু বাপ মায়ের যদি দুজনই বাইরে যায় বা কোনো ক্রমে যে একজন বাইরে থাকে, দেখবেন ওরা ওই নিয়মের মধ্যে আর সেটা চলে না। বেগম খালেদা জিয়ার তার শারীরিক অবস্থা, তার জেল জীবন এবং বর্তমানে যে ওনার অবস্থা, তার একটা মান 10,000 মাইল দূরে। তারপরে আমার দলটাকে যেভাবে এক কাটটা উনি রেখেছেন, কে তার দলকে ভালো না চায়? আমরা কি এটা বুঝি না? 5ই আগস্টের, জুলাই আগস্টের পরে আমার দেশটা, আমার দলটাকে কিভাবে যেতে হবে, কিভাবে আমার ভোটের জন্য মানুষকে যেতে হবে। তারেক রহমান তার বক্তব্যের মাধ্যমে, বিবিসি বাংলার মাধ্যমে একটা পরিপূর্ণ উনি একটা গাইডলাইন দিয়েছে, আমার ভীষণ দিয়েছে। আমি মনে করি গালিব ভাই, আপনি দেখেন, আমাদের একটা নসিহত করেন, বা নসিহতটা যদি একবার আমাকে পলিটিসাইজ করার জন্য আমাকে যদি একটা টার্গেট পয়েন্টে নিয়ে, এইটাই আমাদের কর্ম, এইটাই আমাদের চিন্তা চেতনার মধ্যে আমাকে যদি এইভাবে যদি আপনি যদি আমাকে মানে
বাড়তে না দেন এবং আমাকে সুস্থ চিন্তা করতে না দেন, আমি মনে করব লেটস সি, আপনিও থাকবেন আমিও থাকবো, দেখেন তারেক রহমান আসার পর আমাদের পরিবর্তনটা কি হয়। জি, আমরা বিএনপি জামাতের সম্পর্ক নিয়ে জানি যে এই যে আপনি সংসারের কথা বললেন, সেদিন এই সংসার শব্দটা ব্যবহার করেছে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারও আমি দেখেছি যে জামাত বিএনপি একসাথে প্রায় 20 বছরের মতো সংসার করেছে, এখন হয়তো আলাদা করে সংসার করতে হচ্ছে। আমরা দেখলাম যে 5 তারিখের পরে নানা কারণে মুক্তিযুদ্ধের ইস্যুটাকে সামনে এনে জামাতের রাজনীতি নিয়ে নানা ধরনের প্রশ্ন তোলা হচ্ছে বিএনপির পক্ষ থেকেই। আবার সেদিন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব বলেছেন জামাত নেতাদেরকে মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হয়েছে। এই বক্তব্যকে আপনাদের দলের অভ্যন্তরে কিভাবে মূল্যায়ন করা হয় বিএনপির মহাসচিবের এই বক্তব্যটাকে? আমি আপনাকে স্পষ্ট আমি দায়িত্ব নিয়ে বলি, এটা আমার থিঙ্কিং থেকে। কিন্তু আগে দেখেন যতগুলো বাংলাদেশ ইলেকশন হয়েছে আওয়ামী লীগ এখানে বর্তমান ছিল, আওয়ামী লীগকে নিয়ে সবাই চিন্তা করতো। এখন ইসলামী মনের দলগুলো আমার মনে হয় তাদের চিন্তা আছে যে এখন তো আওয়ামী লীগ পার্টিসিপেট করবে না, তাদের ভোটগুলো কোথায় যাবে, মানে আওয়ামী লীগ ঠেকাও এই প্রশ্নে কিন্তু ইসলামী ভোটগুলো তারা কিন্তু আমরা যতটুকু আমরা বুঝি বা তারা কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে একটা ভোট বাক্সে এই ভোটগুলো যেত। এখন ইসলামী দলগুলো বা জামাত ইসলাম তারা মনে করছে যে আগামী দিনে এখন তো আওয়ামী লীগ নেই, নিশ্চয়ই এই ভোটের রাজনীতিতে আমি যেটা আপনাকে ওই প্রশ্নে আমি আসবো, তারা মনে করছে আমরাই ক্ষমতায় যেতে তো দোষ নেই, কিন্তু আমার মনে হয় এই ক্ষমতাটা এখনই জামাত এইভাবে গায়েল করে বিএনপিকে, তারা একটা এটা ন্যারেটিভ কিন্তু একটা কিন্তু তারা কিন্তু একটা প্রলেপ লাগাতে চাচ্ছে বিএনপির দোষ। না, আমি বলেছি বিএনপি মহাসচিবের এই বক্তব্যটার পরে দলের অভ্যন্তরে এটার মূল্যায়ন না, দলের অভ্যন্তরে শুনেন রাজনীতি কখনো কোনো জায়গায় থেমে থাকে না। জামাতের সাথে আপনি যে 20 বছর যে পারওয়ার সাহেব যেটা বলেছেন, আমাদের সংসার জীবনে দেখেন না, আমি জামাত নেতাদের মুক্তিযুদ্ধের ইস্যুটা নিয়ে বলেছি, আরিফুল ইসলাম আদিবের কাছে বিষয়টা আপনাকে আমি তাহলে মুক্তিযুদ্ধের ইস্যুতে যেটা বলেছে কোনো জায়গায় কিন্তু রাজনীতি পরিবর্তন থেমে থাকবে না। মহাসচিব যেটা বলেছেন এটা রাজনীতিতে সবসময় উঠানামা করে বা চিন্তার পরিবর্তন থাকতে পারে। পরিবর্তন হতে পারে কিনা আবার কোনো কারণে পরিবর্তন হতেই পারে, এটা জামাতের কার্যকলাপের উপর মির্জা ফখরুল নিশ্চয়ই আরেকটা মূল্যায়ন করবে। নেতাদের এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন জামাত নেতাদেরকে মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হয়েছে, আবার পরিবর্তন হয় কি এটা বলতে পারে যে জামাত নেতাদেরকে সঠিক মামলায়? না, এটা তো তাদের উপর অবিচার হয়েছে, আমরা তো এখনো বলি, তখনও বলেছি, বেগম খালেদা জিয়া সহকারে সব সময় কিন্তু জামাতের পক্ষে ছিল। এই প্রজন্মের মানুষ, আপনি নিজেও একটু আগে বলেছিলেন যে জামাত নেতাদেরকেও জেলে আটকে রেখে নেতৃত্ব শূন্য করে ফেলার চেষ্টা করেছিল সরকার, আওয়ামী লীগ সরকার। সেই জায়গায় এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যটাকে আপনারা কিভাবে দেখছেন? এটা কি আবার জামাত বিএনপির ঐক্যের কোনো আভাস দেখতে পাচ্ছেন? না, এটা আমার কাছে ঐক্যের বিষয়টা ওইরকম মনে হয় না। রাজনীতিতে একটা কমন লাইন আমরা দেখি, যে কোনো দলগুলো তার একটা কমন এনিমি খোঁজার ট্রাই করে, মানে তার একটা কমন শত্রু লাগবে যাকে সে মানে লক্ষ্য করে তার হচ্ছে পাথর নিক্ষেপ বলেন কিংবা দেশের পলিটিক্সটা করে, এটা একটা কমন। বাংলাদেশে যেটা ঘটে আসলে জামাত ইসলামের ঐতিহাসিক ভুল কিভাবে সে করছে এইটা আসলে মানে এটা অন্যের বক্তব্যে দ্বারা এটা আসলে ঠিক হয় না। এটা ঠিক হয় জামাতের নিজের রাজনীতি দ্বারা, মানে সে তার রাজনীতির ধারা মানে একটা দল কিংবা একটা ব্যক্তি যদি আমি ধরি নিই প্রতিষ্ঠান, তার প্রয়োজনীয়তা যদি সে তৈরি করতে পারে কিংবা সে যদি মানে প্রাসঙ্গিকতা সবসময় থাকে, তাহলে এটা ডিপেন্ড করে সে। মানে আপনি দেখবেন যে যেটা হচ্ছে যে আমি যদি বলি যে আপনি 1971 সালের যে প্রশ্নগুলো এখন বিএনপির অনেকেই এসে বলেন, বিশেষ করে আমাদেরকে এটা বেশি ট্যাগ করার চেষ্টা করছেন এবং তরুণদেরকে নানাভাবে বিভ্রান্ত এবং প্রেশারাইজ করার, যে তরুণরা ইসলামপন্থী হয়ে যাচ্ছে, তরুণরা ইসলামপন্থীদের সাথে মিশছে, তাহলে তো জামাতই আছে, সেটা তরুণদের কেন দল, এই যে ট্যাগলাইনটা। কিন্তু আপনি দেখবেন যে বাংলাদেশে জামাতের ফুল যে পলিটিক্যাল যে মানে ইস্টাবলিশমেন্ট, এটা ফুললি বিএনপির মাধ্যমে হচ্ছে। একেবারে জিয়া রহমান এসে জামাতের তখন রাজনীতি শুরু করা এবং 91 সালে সরকার গঠন করা, 2001 সালে সরকার গঠন করা। তাহলে জামাতের যে প্রশ্ন সেটা সমাধানটা কি? এটা সমাধানটা তো আসলে এই দলগুলোই করে না, কিন্তু সেই প্রশ্নটা আপনি যখন তরুণদের উপর চাপায় দেবেন যে এই সমাধান আপনি চাইলে 91-তে করতে পারতেন, আপনি চাইলে 86-তে করতে মানে 80-র দশকে করতে পারেন, সেটা সমাধান না করে এটাকে পলিটিসাইজ করে বরঞ্চ একে স্ট্যান্ডার্ড ধরে অন্য অন্য দলগুলোকে নানাভাবে ট্যাগায়িত করা। এই বিষয়ে আমি একটু সংক্ষেপে গালিব ভাইয়ের বক্তব্য নিয়ে বিরতিতে যাব। গালিব ভাই, জামাতের আমির 47 থেকে এখন পর্যন্ত যত ভুল, সকল ভুলের জন্য তারা ক্ষমা চেয়েছেন, জামাতের আমির ক্ষমা চেয়েছেন, কিন্তু একটা প্রশ্ন উঠেছে যে তিনি 71-কে কেন স্পষ্ট করে বললেন না? যে জামাতকে নিয়ে তো প্রশ্নটা আসলে 71-কে নিয়ে কেন তিনি স্পষ্ট করে বললেন না যে 71-এর জন্য ক্ষমা চাই? তিনি অন্য প্রসঙ্গগুলো টেনে কোনো কারণে 71-কে কি আসলে অবজেক্ট করার চেষ্টা করেছেন কিনা তার বক্তব্যে? জামাতের আমির তো এই ল্যাঙ্গুয়েজে এর আগেও কথা বলছেন, তো আমাদের বোধহয় প্রথমত আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত
যে ওনারা ক্ষমা চাইতেছেন, কিছুটা পজিটিভ টোনে কথা বলতেছেন, এবং আমরা আশা করব যে ওনারা আরও এক্সপ্লিসিটলি সামনের দিকে বলবেন। আমার বোধহয় 5ই আগস্টের পরে রাজনীতিতে যে সিচুয়েশন তৈরি হয়েছে, ওভার দ্য টাইম আমরা জামাতকে দেখব যে 71-এর ব্যাপারে তারা আরও রিকনসিলিয়েশনের দিকে আগায় যাইতেছে। তো এখানে জামাত প্রশ্নে তো বারবার আলোচনা হয়। দেখেন, জামাতের এই প্রশ্ন তো আওয়ামী লীগের সময় একভাবে ওনারা ট্যাকেল করার চেষ্টা করছেন, সেটা হলো জামাত নিয়ে সকল আলোচনা আপনি 71 দিয়ে শুরু করবেন, আবার 71 দিয়ে শেষ করবেন, আবার মাঝখানেও 71 নিয়ে আলোচনা করবেন। তো এটা হচ্ছে আপনার জামাতকে ট্যাকেল করার একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হলো আপনি জামাতের রাজনীতি নিয়ে আলোচনা করবেন, যে সে ভালো রাজনীতি করতেছে না খারাপ রাজনীতি করতেছে। যেমন ধরেন, ঐক্যমত্য কমিশনে সে সংস্কার প্রস্তাব কিভাবে ডিল করলো, সে কেন নিম্নকক্ষে পিআর চাইতেছে, জামাত যাদেরকে এমপি ক্যান্ডিডেট দিবে তাদের মধ্যে ভালো লোক কয়জন, খারাপ লোক কয়জন, জামাত যে সমস্ত প্রতিশ্রুতি দিতেছে এটা কি দেশের জন্য ভালো না খারাপ। এটা হচ্ছে আপনার জামাত ট্যাকেল করার আরেকটা ওয়ে। আর জনগণের দিক থেকে জামাতকে ট্যাকেল করার ওয়ে হলো তারা নির্বাচনে ভোট দেয় কি দেয় না। আপনি দেখেন, ছাত্র সংসদ নির্বাচনে যখন শিবিরের সমর্থিত প্যানেলের ভোট দিছে, তা আপনার তো আর জামাত নিয়ে ফুটবল খেলার কিছু নাই যে আপনি জনসমর্থনের মধ্যে দিয়ে এটা নির্ধারিত হবে। তো আমার বোধ হয় যে 71 ইজ এ বিগ ইস্যু, এটা আমাদের আলোচনায় থাকতে হবে। কিন্তু আমরা যেভাবে 71-কে জামাতের এগেনস্টে পলিটিক্যাল লেন্স থেকে ইউজ করি, এটা বন্ধ করা উচিত। 71 নিয়ে একটা একাডেমিক রিকনসিলিয়েশনের জায়গা থেকে আলাপ আলোচনা হওয়া উচিত। আর জামাতের রাজনীতির অবজেক্টিভ সমালোচনা হওয়া উচিত, তার পলিটিক্যাল এজেন্ডা কি, কোন জায়গায় সে কীভাবে বাস্তবায়ন করতেছে, তার পারফরমেন্স কি, আমাদের সেই জায়গায় যাওয়া উচিত। জি, ধন্যবাদ। আমরা আবারও আলোচনা করব, তবে এ পর্বে নিচ্ছি আরেকটি বিরতির পর ফিরে এসে যুক্ত হব অতিথিদের সাথে। স্বাগত আরেকবার। দেখছেন এখন প্রকাশ। আমরা আলোচনা করছিলাম নভেম্বর নিয়ে। আমরা আলোচনা যাব, গালিব ভাইকে একটু যুক্ত করতে পারলে গালিব ভাইকে দিয়ে এই পর্বে শুরু করতে চাই। গালিব ভাই, আমরা তো রাজনীতির বিভিন্ন প্রসঙ্গে আলোচনা করলাম, একটু ছাত্র রাজনীতি নিয়ে আলোচনা করতে চাই। একটু আপনার কাছে, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ছিলেন। ছাত্র শিবির সমর্থিত প্যানেল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর নেতৃত্ব দিচ্ছে। আজকে 2 দিন ধরে একটি বিতর্ক চলছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মাদক ব্যবসায়ী হকারদেরকে উচ্ছেদের একটা উদ্যোগ নিয়েছিল ডাকসু। এটার বিরোধিতা আবার ক্রিয়াশীল সংগঠনগুলো করছে। এটাকে কিভাবে দেখছেন একটু আপনার কাছ থেকে জানতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু আপনারই ক্যাম্পাস। জি, আমার বোধ হয় যে আমি এখানে একটু মাঝামাঝি অবস্থান নিব। সেটা হলো প্রথমত যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তা গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এরকম হওয়া উচিত যে এখানে ছাত্রছাত্রীরা খুব আনন্দের সাথে এবং নিরাপত্তার সাথে ক্যাম্পাসে হাঁটাচলা করতে পারবে, জ্ঞান অর্জন করতে পারবে, বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করতে পারবে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু একেবারে সিটির মাঝখানে, তাহলে এটা তো আপনি মানে কমপ্লিটলি একটা দুর্গ বানায় ফেলতে পারবেন না। কিন্তু আমাদের কিছু স্টেপ নিতে হবে যার মধ্য দিয়ে তার আভ্যন্তরীণ পরিবেশটাকে আমরা মোটামুটিভাবে রেগুলারাইজ করতে পারি। তো এই জায়গা থেকে আপনার পরিবর্তনটা প্রয়োজন। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের 2টা জিনিস মনে রাখতে হবে। একটা হলো যে আপনি পরিবর্তনটা কিভাবে এক্সিকিউট করবেন, এটা যেন আপনার এই যে সিনেমার ফাটাকেষ্ট টাইপের না হয়। কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যে কোনো পরিবর্তন আপনি যদি নিয়ম না করেন, একটা সিস্টেম ডেভেলপ না করেন, জাস্ট হচ্ছে হাঙ্কি পাঙ্কি করেন, তাহলে আসলে পরিবর্তন সাস্টেনেবল হয় না। কাজে যে কোনো জায়গায় আমি খুব মানে র্যাপিড রেডিক্যাল স্টেপের চাইতে একটা টার্গেটকে সামনে রেখে একটা সিস্টেমেটিক পরিবর্তনকে অ্যাপ্রিসিয়েট করি। জি, অনেক ধন্যবাদ গালিব ভাই আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আপনাকে বিদায় দিচ্ছি, আমরা আলোচনায় যাই। আমি এই পর্বে একটু আরিফুল ইসলাম আদিব ভাইকে একটু প্রশ্ন করতে চাই। আদিব ভাই, জুলাই সনদে স্বাক্ষর না করার কারণে রাজনৈতিকভাবে এনসিপি কি কোনো কারণে কোণঠাসা হয়ে পড়লো কি না, এটা একটা প্রশ্ন। আমার আরেকটা প্রশ্ন থাকবে, একসাথে উত্তর দিবেন। সেটি হচ্ছে, প্রতীক নিয়ে এনসিপি বলছে তারা রাস্তায় নামবে। বাংলাদেশে কি এই ধরনের কোনো নজির আছে, উদাহরণ আছে যে প্রতীক নিয়ে, প্রতীকের জন্য আন্দোলন করেছে? আপনার এই শাপলা প্রতীকের জন্য এত মরিয়া কেন? প্রথমত বিষয় হচ্ছে, জুলাই সনদে স্বাক্ষর না করে কোণঠাসা এনসিপি হয়ে পড়েনি। এনসিপি তার এই স্বাক্ষর না করার মাধ্যমে হিস্ট্রির খুবই রাইট সাইড ডিসিশন নিয়েছে। এবং এটা যারা জুলাই সনদ নিয়ে যারা সংস্কার বিষয়ে খুবই আন্তরিক, তাদের আপনি যদি বক্তব্য শোনেন, নট পলিটিক্যাল পার্টির, মানে এর বাহিরে যারা তরুণরা বিশেষ করে, আপনি দেখবেন যে এটা নিয়ে তাদের পজিশনটা। দ্বিতীয়ত বিষয় হচ্ছে, এনসিপির প্রতীক পাওয়া না পাওয়াটা, এটা প্রতীকের জন্য আন্দোলনটা না। আন্দোলনটা হচ্ছে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, সে স্বেচ্ছাচারী আচরণ করছে কিনা। একটা সাংবিধানিক প্রতিষ্ঠান রাষ্ট্রের, যেটা জনগণের ট্যাক্সের টাকায় চলে, ফলে জনগণের প্রতি তার যে কমিটমেন্ট, জনগণের প্রতি তার যে জবাবদিহিতা, এটা নট এনসিপি। মানে জবাবদিহিতা বা একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের যে বিধিনিষেধ রুল থাকবে, সেটার আসলে কোনো আমরা এক্সাম্পল দেখিনি। ফলশ্রুতিতে এনসিপির প্রতীক নিয়ে তার যে অবস্থানটা, সেটা হচ্ছে একটা সাংবিধান প্রতিষ্ঠানকে তার
জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা এবং তাকে জবাবদিহি করতে বাধ্য করা। আপনি এটা খুবই আশ্চর্যের বিষয়, যেটা সাংবিধানিক প্রতিষ্ঠান সে কিসের বেসিসে তার প্রতীক তালিকাভুক্ত করতেছে এটার কোনো নির্দিষ্ট সে নীতিমালা বলতেছে না, যে সে কেন বাঘকে রাখতেছে, আবার কেন ধরেন সে শাপলাকে রাখতেছে না, আবার কেন সে খাটকে রাখতেছে, বেলুনকে রাখতেছে, আবার আরেকটা মার্কা রাখতেছে, মানে এটা তো একটা নির্দিষ্ট বিধিমালা থাকবে। দ্বিতীয়ত বিষয় হচ্ছে আমরা দেখি যে যখনই বাংলাদেশে ক্ষমতার পালাবদলের বা নির্বাচন আসে তখন রাষ্ট্রের ভিতরে বিভিন্ন যে এস্টাবলিশমেন্ট তাদের একটা নেক্সাস তৈরি হয়, সেই নেক্সাস দ্বারা অনেক সময় নির্বাচন কমিশন বড় ধরনের প্রভাবিত হয়ে থাকে। এই যে নির্বাচন কমিশন সে এনসিপির পাশাপাশি জাতীয় লীগ নামে একটা দলকে নিবন্ধনের জন্য মনোনীত করে, যেটার রাজনৈতিক কর্মসূচি রাজনৈতিক আদর্শ কেউ দেখে নেয়, মানে ভাই বলতে পারবে না যে তার ওই জেলায় কি কোনো জাতীয় লীগ নামে কারো দেখছেন, দেখে নেয়, তাহলে সে নিবন্ধন পাওয়ার মতো সে মানে ক্রাইটেরিয়া ফুলফিল করে ফেলছে। ফলে এই দলটাকে কিসের ভিত্তিতে তারা সিলেক্ট করলো নির্বাচন কমিশন, তাকে তো সেটা ক্লারিফাই করতে। ফলে আমাদের কাছে মনে হচ্ছে যে 5ই আগস্টের পূর্বে যেভাবে সাংবিধানিক প্রতিষ্ঠানটা একটা অদৃশ্য শক্তির কাছে জিম্মি থাকতো, বিভিন্ন ধরনের নেক্সাসের কাছে জিম্মি থাকতো, সেটা দুর্নীতিবাজ, আমলা দুর্নীতিবাজ, বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকদের সাথে এবং প্রতিবেশী রাষ্ট্রের একটা নেক্সাস তৈরি হতো বাংলাদেশের ক্ষমতা কাঠামোকে কেন্দ্র করে, যে কারা এমপি হতে পারবে, কিভাবে হতে পারবে। ভাই আরও অভিজ্ঞ আমাদের সে বলতে পারে যে 18 সালের নির্বাচনে বিএনপির যারা প্রার্থী ছিল কিংবা 2008 সালে তাদেরকে এলাকায় কাজ করতে দিত না, দৌড়ের উপরে রাখত। তো ফলশ্রুতিতে এই যে ধরেন নির্বাচনকে কেন্দ্র করে একটা অদৃশ্য শক্তি সক্রিয় তৎপরতা হয়, সেটা আসলে প্রমাণিত হবে ইলেকশন কমিশনের নিরপেক্ষ, স্বচ্ছ এবং তার ভূমিকার মাধ্যমে। ফলে আমাদের যে যদি আমরা প্রতীক নিয়ে আমরা যে আন্দোলন বা বলেন আমাদের অবস্থান, সেটা শুধু প্রতীকের জন্য না, সেটা হচ্ছে নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনার। জি, আমি শেষ প্রশ্নটি করতে চাই কামরুজ্জামান রতন ভাইকে। রতন ভাই, প্রতীক ইস্যুর কথা যখন আসলো, আপনাদেরকেও প্রতীক নিয়ে একটু প্রশ্ন করি যে আসলে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিওতে একটা নিয়ম করা হয়েছে যে জোটভুক্ত প্রতীক নিতে পারবে না, অর্থাৎ বড় দলের প্রতীক নিতে পারবে না অন্য দলগুলো, তাদেরকে জোটভুক্ত হলেও নিজ দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে হবে। এটি গত 2-1 দিন আগে উপদেষ্টা পরিষদে আইনের অনুমোদন হয়েছে, নীতিগত অনুমোদন হয়েছে, কিন্তু এর খসড়া অনেক আগেই নির্বাচন কমিশন প্রকাশ করেছিল। সেই খসড়া নিয়ে আমি নিজেও সংবাদ নিউজ করেছিলাম। তখন বিএনপির পক্ষ থেকে কোনো আপত্তি জানানো হয়নি। এখন যখন নীতিগত অনুমোদন হয়ে গেলে এখন কেন আজকেও নির্বাচন কমিশন বিএনপির প্রতিনিধি দল গিয়ে চিঠি দিয়ে এসছে, এখন কেন এটা নিয়ে আপত্তি? আসলে আমাদের পরিবর্তনটা যেটা হতে হয়, প্রথম আমার নিজের ভিতর আগে সেলফ পরিবর্তনটা আগে হতে হয়, তারপর সেটা সমাজ রাষ্ট্রে আমরা সেটা ইমপ্লিমেন্ট করতে পারি। দেখেন, আমি ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, ওরা তো প্রমিজিং, ওরা তো আগামী রাষ্ট্র বিনির্মাণে অবশ্যই ওরা ভালো করুক, সেটা চাই। কিন্তু আমার একটা ব্যক্তিগতভাবে আমি তো যেহেতু জনগণের টাচে আমার একটা মুন্সিগঞ্জ, আমি নিজের নির্বাচন করার জন্য আমি ওদের আগ্রহে অপেক্ষা করছি। মানুষের পালস যেটা বুঝতেছি, ধরুন এনসিপির সমস্ত কাজগুলি কি নিন্দনীয় বা সবগুলো কাজই কি প্রশংসনীয়? ওনারা সংস্কারের জন্য যা যা করা দরকার এগুলো কিন্তু অ্যাপ্রিসিয়েট, বাট এখন দেখেন একটা মার্কার জন্য যদি জোরাজোরি এইটার জন্য রাজপথে আসে, আমি ভাইদেরকে শ্রদ্ধা রাখিয়ে বলতে চাই, এইটা মনে হয় পাবলিক ভালোভাবে নিচ্ছে কিনা। নির্বাচন কমিশন তাদেরকে মার্কাটা দিবে না কেন? কোন যুক্তি? না, এটা তো আপনার ইতিমধ্যে আমরা জেনেছেন, ভাই বলতে পারবে, এটা ডিজিএফআই বা আর্মির একটা লোগোর সাথে এটা মিলে যায়। তো এইটা একটা কজেস দাঁড় অনেক প্রতীকী অনেক লোকের সঙ্গে মিলে যাচ্ছে না। এটা অ্যাকচুয়ালি হলো ওনারা যখন কথা বলতে যাচ্ছে তখন নিশ্চয়ই ওনাদের পক্ষে তো ওনারা যুক্তি দিচ্ছে। আমার মনে হয় এই জিনিসটাই ওনাদের প্রতি প্রধান উপদেষ্টা থেকে আরম্ভ সবাই তো সিম্পাথাইজ, আমরাও চাচ্ছি যে ওনারা এটা নেই। আমরা শাপলা প্রতীক নিলে আমাদের বিএনপি ধানের শীষের প্রভাব পড়বে, আমরা কোনো করে কিন্তু এটা সংখ্যা আমরা মনে করছি না। কিন্তু আমার মনে হয় এটাকে আলোচনার টেবিলে বা যুক্তিযুক্ত যে আমার যে যা আমার বলা উচিত সেগুলো নিয়ে আমার মনে হয় টেবিলের মধ্যে থাকে। নির্বাচন কমিশন যে বলেছে তারা এর কোনো ব্যাখ্যাই দিবে না, এটি কি নির্বাচন কমিশন না এইটা ব্যাখ্যা দিবে না? তাহলে এটা তো হাসিনার সরকারের মতো কথা হয়ে গেল। আমার তো মনে হয় কি প্রতিটা মানুষের জবাব দিতে থাকতে হবে, সেটা প্রধান উপদেষ্টা থেকে আরম্ভ করে আমার জাতীয়তাবাদী দল এনসিপি জামাত ইসলাম সবারই। আমি মানবো না, কেন মানবো না এটা মানে ওনার বলতে এত দ্বিধা কোথায়? আমার মনে হয় এই জিনিসটা নির্বাচন কমিশন যদি বলে থাকে, যেহেতু বলেছে, সুতরাং এটার সাথে আমরা একমত নই। এবং এটা আপনার কাছে আমার যে প্রশ্নটা ছিল যে বিএনপি চায় তাদের সঙ্গে যে দলগুলো ছোট ছোট যে দলগুলো জোটে অংশ নেবে তারাও ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করুক, কিন্তু এটি যখন আইন হয়ে যাচ্ছে, আইনে নীতিগত অনুমোদন হয়ে গেছে, এখন বিএনপি সেটার বিরোধিতা করছে। আজ থেকে কয়েক মাস আগে যখন এই আইনের খসড়া নির্বাচন কমিশন উপস্থাপন করলো তখন কেন বিএনপি এটা নিয়ে কথা বলেনি? গত পরশুদিন আমরা আইন উপদেষ্টা আসিফ নজরুলের ওনার মুখে এই যে আমরা যেটা জোট হবে কিন্তু প্রতীকটা
নিজ দলের হতে হবে। আসলে এটা কিন্তু এই যে ডিসকাশনটা আমরা এখানে করছি, বাট আমরা কিন্তু ওই জায়গাটায় ভাই হয়তো ওইখানে যায়, কিন্তু ওই যে যেই জায়গায় গেলে এগুলো ডিসিশন নিয়ে পক্ষে বিপক্ষে যে যুক্তিগুলো দাঁড় করাচ্ছে, আমার মনে হয় এইটা নিয়ে অতীতে কেন হয়েছে, আমাদের যে আলোচনাটা এটা আমরা মানে পারসেপশন অনুমান নির্ভর কথা বলে আমরা এই সংকটটাকে আমরা মানে আরও মানে ঘনীভূত করতে চাচ্ছি না। আমরা চাই যে কোনো সংকটেই, যেহেতু হাসিনা নেই, আমরা মনে করি আমাদের সবার একটা সম্মান, সবার একটা শ্রদ্ধাবোধ এবং যুক্তি নির্ভর তর্ক বিতর্কের মধ্যে দিয়ে যেটা ভালো সেইটার জন্য জাতির কাছে বেরিয়ে আসে। এবং আমির খসরু সাহেব আজকে যেটা বলেছেন, আপনি যেটা বললেন আসলে যুক্তিযুক্ত। এখন কোনো মানে ইস্যুতেই আমাদের রাজপথকে প্রকম্পিত করে আগামী দিনের যে আমাদের ফেব্রুয়ারিতে যে ইলেকশনটাকে এইটাকে মানুষের মধ্যে একটা সন্দেহ অবিশ্বাসের জায়গায় নেওয়া কারই ঠিক হচ্ছে না বা হবে না। অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের এখন প্রকাশের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।